হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব, এই টপিকটা হচ্ছে এই মুহূর্তে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বা যে কোয়েশ্চেনটা আপনার মধ্যে উঠে আসছে যে এই সময় কি ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এমন অনেকেই আছেন যারা হয়তো অনেকটা পরিমাণ টাকা হোল্ড করছেন, বা এই মুহূর্তে ভাবছেন যে মার্কেট ফল করলেই আমি এখানে বাই করতে পারি, বা এই জায়গা থেকে আমার বাইংটা হয়তো মিস হয়ে যাচ্ছে যদি মার্কেট এখান থেকে রিভার্স করে যায়, ইত্যাদি বিভিন্ন রকম কোয়েশ্চেন্স আপনার মধ্যে উঠে আসছে। তো সেই কোয়েশ্চেনগুলোকে আনসার করা বা সেই জায়গাটাকে অ্যাকচুয়ালি বোঝা, রিয়েলাইজ করা, সেই জিনিসটা করতে গেলে আগে আমাদের কয়েকটা বিষয় নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে, বা এই পুরো ডিসকাশনটার পর আপনি একটা হোলিস্টিক আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি গেমটাতে আপনার কিভাবে নিজেকে পজিশনিং করা উচিত, বা কিভাবে বাইং করা উচিত, বা আদৌ এখানে বাই করব কি না, নাকি মার্কেট আরও ফল করতে পারে, হিস্টোরিক্যালি কি বলছে, বা বর্তমানের যে ইকোনমিক সিচুয়েশন সেইটা অ্যাকচুয়ালি কি বলছে, রাইট? তো সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে টোটাল জিনিসটা সম্পর্কে একটা হোলিস্টিক আইডিয়া দিতে চলেছি। তো প্রথম যেটা কথা, যে প্রথমেই আমি একটা আপনাকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, সেই এক্সাম্পলটার পর আমি বোর্ড ওয়ার্ক করে দেখাবো অ্যাকচুয়ালি সিনারিওটা কি, বা আমি যেটা বলতে চলেছি সেই জিনিসটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো প্রথম কথা হচ্ছে, মনে করুন আপনার কাছে একটা বড় স্প্রিং আছে, যে স্প্রিংটা আস্তে 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 আপনি প্রেশার দিচ্ছেন। যদি স্প্রিংটাকে প্রেশার দেওয়া হয় উপর থেকে, যদি আমি চাপ দিই, তাহলে সেই চাপটা দিতে 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 স্প্রিংটা একটা সময় এসে খুব ছোট্ট হয়ে যায়, রাইট? অর্থাৎ তার যে নেট ভলিউম, স্প্রিংটা অ্যাকচুয়ালি বড় থাকে, এবং যদি আমি প্রেশার দিতে থাকি স্প্রিংটার নেট ভলিউম অনেক ছোট্ট হয়ে যায়। আবার তারপরে যদি সেই প্রেশারটা রিলিজ করি, স্প্রিংটা বড় হয়ে যায় আগের মতো। আর যদি দেখা যায় যে আমি অতিরিক্ত প্রেশার দিয়ে দিয়েছি, এবং সেক্ষেত্রে হঠাৎ করে যদি প্রেশারটা রিলিজ করে দিই, তখন স্প্রিংটা লাফিয়ে ওপরে উঠে যেতেও পারে, রাইট? তো এটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট সম্পর্কে যখন আমরা দেখি, বা শেয়ার মার্কেট সম্পর্কে যদি ভাবা হয়, এটা অনেকটা ওই স্প্রিংয়ের মতো। এটার মধ্যে কি থাকে, অনেকটা পরিমাণ ওই স্প্রিংয়ের মতো বড় থাকে। যখন মার্কেটে একটা ফল আসে বা ডাউন টার্ন আসে, তখন ধীরে 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 ওই স্প্রিংটাকে অ্যাকচুয়ালি প্রেশার দেওয়া হয়। স্প্রিংটার প্রেশার নেওয়ার ক্ষমতা ততটা অবধি থাকে যতটা অবধি ওর অ্যাকচুয়াল ভলিউম, তার থেকেও বেশি প্রেশার দিলে স্প্রিংটা বেঁকে যায়, এবং তারপরে যখন আপনি ছেড়ে দেবেন সেই স্প্রিংটা থেকে, অর্থাৎ প্রেশারটাকে যদি আপনি রিলিজ করে দেন, সঙ্গে সঙ্গে সেটা বড় একটা জাম্প করে যায়, রাইট? এখন প্রবলেমটা কি হয়, যারা ওই স্প্রিংটা বড় থাকাকালীন ইনভেস্টমেন্ট করেন, অর্থাৎ একটা টপের দিকে ইনভেস্টমেন্ট করেন, তাকে যখন প্রেশার দেওয়া হয় বা স্কুইজ করা হয়, সেই স্কুইজ করার ফলে আস্তে 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 পুরো জিনিসটা যখন ছোট হয়, সেই প্রেশারটা নেওয়ার ক্ষমতা অনেক ইনভেস্টারের থাকে না। বাট যাদের থাকে, যখন ওই প্রেশারটা রিলিজ হয়, তারপরে ওই যে স্প্রিংটা লাফিয়ে উপরে উঠে যাচ্ছে, তারা তখন সেই লেভেল অফ অ্যাডভান্টেজ পায়। অর্থাৎ একদম প্রেশারাইজড কন্ডিশনে যখন কেউ ইনভেস্টমেন্ট করে, তার যে প্রেশারটা যে মুহূর্তে রিলিজ হয়, তারপরে তার একটা বড়, হঠাৎ করে একটা বড় পরিমাণ গেইন হয়ে যায়। তো শেয়ার বাজারটাকে যদি আপনাকে লং টার্ম ইনভেস্টিং করতে হয়, আপনাকে শুধু এইটা বুঝতে হবে যে কিভাবে প্রেশারটা আসছে, কতক্ষণ অবধি প্রেশারটা হোল্ড করছে, এবং প্রেশারটাকে রিলিজ যখন করছে জাম্পটা কিভাবে করছে, রাইট? এইটাই হচ্ছে টোটাল মার্কেট সাইকোলজি বা মার্কেটের প্যাটার্ন। এই প্যাটার্নটা বারে 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 এভরি 10 ইয়ার্স ঘুরে ফিরে আসতে থাকে, এবং মার্কেট এইভাবেই কাজ করে। অনেকে আছেই যারা এই স্প্রিংটা যখন বাড়ছে বা লাফাচ্ছে, সেই সাইকেলে যারা থাকে, অর্থাৎ সেই সময় যারা যোগদান করে মার্কেটে, তাদের জন্য মার্কেটটা মনে হয় যেন হেভি বাড়ছে এবং সারা জীবন বেড়ে যাবে। তারপরে যখন প্রেশার আসে, সেই প্রেশারটার ফলে ওই যে স্প্রিংটা ছোট্ট হচ্ছে, সেই অবস্থায় সে পেনটা নিতে পারে না, রাইট? তো এই বিষয়টাই অ্যাকচুয়ালি চক্রাকারে, মানে পর্যায়ক্রমিকভাবে কনস্ট্যান্টলি হতে থাকে পুরো মার্কেটের মধ্যে। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে এই যে প্রেশারটা আসছে, প্রেশারটা এসে কখন এই প্রেশারটা রিলিজ হবে, সেইটা আমি বুঝবো কি করে? যদি বুঝে যাই, তাহলে আমি বুঝতে পারি যে এই সময় থেকেই মার্কেটটার মধ্যে একটা ঘুরতে পারে, বা মোটামুটি এই জায়গা থেকে মার্কেটের মধ্যে একটা টার্ন অ্যারাউন্ড হওয়ার প্রবাবিলিটি তৈরি হচ্ছে, বা সিনারিও তৈরি হচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আমি আজকের এই ডিসকাশনটা করব।
তো এখন যে কথাটা আমি স্প্রিংয়ের বললাম সেই জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করব অ্যাকচুয়াল মার্কেটের যে ডেটা, সেই ডেটা দিয়ে বা সেই ডেটা থেকে। আমি এখানে যে ডেটাটা এই মুহূর্তে প্লট করেছি বা যে গ্রাফটা প্লট করেছি, সেই গ্রাফটা দেখতে আপনার কাছে অনেক কমপ্লেক্স মনে হলেও ধীরে ধীরে আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন, পুরো জিনিসটা ভীষণ ইজি হয়ে যাবে। তো প্রথমেই আমি এই ডেটাটা সম্পর্কে বলি। এই ডেটাটা হচ্ছে 1999 সাল থেকে আজ অবধি, অর্থাৎ 2026 অবধি আমার যে নিফটির যে চার্ট, সেই চার্টটা এখানে প্লট করে রাখা হয়েছে। এখন এই যে রেড কালার, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে রেড কালারের এই যে লাইনটা দেখছি, এইটা অ্যাকচুয়ালি নিফটির চার্ট। ওকে, আর যদি আমি দেখি এখানে একটা ব্লু কালারের চার্ট রয়েছে, এই ব্লু কালারের চার্টটার দিকে যদি আমি তাকাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে চার্টটা, এটা হচ্ছে নিফটির প্রাইস টু আর্নিং, অর্থাৎ পিই রেশিও যেটা বলা হয়, সেই পিই বা প্রাইস টু আর্নিং রেশিও, যেটাকে প্লট করা হয়েছে এখানে এই ব্লু কালার দিয়ে, রাইট? তাহলে দুটো লাইন এখানে বোঝা গেল। ওকে, এই দুটো লাইন কি সেটা আমরা আপাত দৃষ্টিতে বুঝতে পারলাম। তাহলে যদি আমি ব্লু কালার লাইনটা দেখি, এটা নিফটির প্রাইস টু আর্নিং, আর রেড কালারের যে এই জিগজ্যাগ টাইপের যে চার্ট বা প্যাটার্ন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নিফটির বা আমাদের মার্কেটের টোটাল প্যাটার্ন। এখন এর মধ্যে আমরা যদি দেখি এই পুরো চার্টটাকে, উপরের দিকে একটা রেড, তারপরে একটু স্লাইডলি মানে রেডটা হালকা হয়েছে, এইভাবে করতে করতে একটা ইয়েলোইস ব্যাপার এসছে, নিচের দিকে একদম গ্রিন লেভেলের একটা ব্যাপার রয়েছে, রাইট? এই যে কালার ব্যান্ডগুলো দেখছি, এই ব্যান্ডগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা নিয়ে আমি বহুবার ডিসকাশন করেছি, এবং স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল কোনো অ্যানালিসিস করি, যে কোনো সাবজেক্টের যে কোনো বিষয়ের যে কোনো ডেটার, তার সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে আমি একটু ছোট্ট করে বলে নিই, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। মনে করুন আমাদের ইন্ডিয়ানদের যে দরজার যে হাইট হয়, সেটা হচ্ছে মোটামুটি ওই 6.5 ফুটের মতো। কেন হয়? কারণ যদি 6.5 ফুট আমি হাইট করি, সেই হাইটের মধ্যে আমার দেশের যত 90% বা 95% যদি লোক হয়, তারা সবাই পাস করে যাবে, রাইট? কিন্তু 5% লোক এমনও থাকে যারা হয়তো ওই যে 6.5 ফুট হাইটের যে দরজাটা, তার থেকে একটু বেশি হাইট, বা এমন ব্যক্তিও থাকেন যার হাইট 3 ফুট 2 ফুট 1 ফুট, অর্থাৎ বাচ্চা, বা ধরুন কেউ শর্ট হাইটের 3 ফুট 3.5 ফুট 4 ফুট 5 ফুট বিভিন্ন রকম হাইটের হয়। কিন্তু যদি আমি মোটামুটি 95-96% লোককে পাস করাতে চাই কোনো একটা দরজার থ্রুতে, তাহলে দরজার হাইটটা মোটামুটি আমি 6.5 ফুট করতে পারি। তাহলে আমাদের কোনো এন্ট্রি গেটে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখা হয়, সেটা হচ্ছে অর্থাৎ আমাদের হাইটের রেসপেক্টে, তো সেটা 6.5 ফুট করলেই হয়। এবং সেই যে 6.5 ফুট ফিগারটা, ওটাকে বলা হয় 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে যে কোনো জিনিসের থাকার প্রবাবিলিটি হচ্ছে বা চান্স হচ্ছে 95%। এটা স্ট্যাটিস্টিক্স বলে। ওকে, আমি কেন বলে, কি কারণে হয়, বা এর যে বেল কার্ভ, আমি এই সমস্ত ডিসকাশনে যাচ্ছি না, তাহলে পুরো বিষয়টা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। তো 95% টাইম নিফটির ক্ষেত্রেও যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3 ধরি, বা 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ নিফটি পিইর ক্ষেত্রে এখানে সমস্ত যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লট করা হয়েছে, সেটাই লাল লাইনটা বা প্রাইস লাইনের এগেনস্টে নয়, এটা করা হয়েছে ব্লু লাইনটার এগেনস্টে, বা প্রাইস টু আর্নিং, অর্থাৎ নিফটির যত কোম্পানি রয়েছে নিফটি 50-র, তারা অ্যাকচুয়ালি কতটা পরিমাণ আর্ন করছে বা কতটা পরিমাণ প্রফিট করছে, সেইটা অনুযায়ী যদি আমি গ্রাফ বানাই, অর্থাৎ প্রাইস টু আর্নিং, এই মুহূর্তে যত টাকায় ট্রেড হচ্ছে এবং তার আর্নিং কত, সেইটা আমি এখানে পাবো। এনিওয়েজ, তাহলে তার যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা মিডিয়ান থাকে, মিডিয়ান মানে হচ্ছে তার মধ্যমা, অর্থাৎ তার যে অ্যাভারেজ ভ্যালু। তো নিফটি পির যে অ্যাভারেজ ভ্যালু, সেটা হচ্ছে 20.92, রাইট? অর্থাৎ 20.92। এই যে ডটেড লাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এই ডটেড লাইনটা হচ্ছে ওর অ্যাভারেজ লাইন বা মিডিয়ান লাইন। আর এর ওপরে এই যে ইয়েলো কালার যে পার্টটা, এটাকে বলা হয় 1SD, অর্থাৎ 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার উপরে এই যে লাইনটা, এই লাইনটা, এটা হচ্ছে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন,
রাইট, 2SD। আর এর উপরে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ পির 35.16 হচ্ছে আমার নিফটি পির, 35.16 হচ্ছে আমার 3SD 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর নিচের দিকে যদি আমি দেখি সেটা হচ্ছে মোটামুটি, সরি এটাকে আমি একটু পিছিয়ে দিই, রাইট, এটা হচ্ছে মোটামুটি ওই 8-8 মতো ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ নিফটি পি 8 হচ্ছে আমার 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে পড়ে, রাইট। আর 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমার 11.40 নিচের দিকে, আর আপসাইডের 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 30.41। এগুলো কি? এগুলো হচ্ছে নিফটি পির ক্ষেত্রে, অর্থাৎ প্রাইস টু আর্নিং এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পয়েন্টগুলো আমি বললাম। তার মানে আমি যদি বলি যে নিফটির ক্ষেত্রে ভ্যালুয়েশন ম্যাট্রিক্স যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে যদি উঠে যায় কখনো প্রাইস টু আর্নিং, তার মানে হচ্ছে সাস্টেনেবিলিটি অনেক কমে যায়, রাইট। অর্থাৎ এইরকম সিনারিওজ, অর্থাৎ পি যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে আমার আর্নিংকে জাস্টিফাই করতে হবে। আর্নিং যদি জাস্টিফাই করে তাহলে ঠিক আছে, তাহলে আবার পি নিজের মিডিয়ানের কাছে ফেরত আসবে এবং তারপরে মার্কেটের মধ্যে আমরা একটা মুভমেন্ট দেখব। অর্থাৎ আমরা যদি বেসিক্যালি বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে কি যে আমার মিডিয়ানের মধ্যে, অর্থাৎ মিডিয়ান টু 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে মোটামুটি 66% অফ টাইম মার্কেট থাকবে, অর্থাৎ এই রেঞ্জটার মধ্যে, এই পির মধ্যে, রাইট। তো আমরা যদি দেখি পুরো নিফটির প্লটে আমরা সেই জায়গার মধ্যেই দেখতে পাবো। এবং এই যে সিনারিওটা, এই সিনারিওটাকে বলা হয় ফেয়ারলি ভ্যালুড, ফেয়ারলি ভ্যালুড, ওকে। এর নিচের যে পার্টটা এটাকে বলা হয় আন্ডার ভ্যালুড, আর এর উপরের পার্টটা অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 এর উপরের পার্সেন্ট হচ্ছে ওভার ভ্যালুড। আমি নিফটি পির রেসপেক্টে বলছি, অন্য কোনো ফিগারের রেসপেক্টে বা অন্য কোনো শেয়ারের রেসপেক্টে বলছি না। অর্থাৎ যদি আমি কখনো দেখি এই মিডিয়ান রেঞ্জের নিচে আমার পি চলে এসছে, প্রাইস টু আর্নিং চলে এসছে, তাহলে আমি বুঝতে পারবো যে এই মুহূর্তে মার্কেটের মধ্যে বিশাল বড় একটা আন্ডার ভ্যালুয়েশন আছে, রাইট। অর্থাৎ আমরা যদি এইখানে ফিগারটার দিকে তাকাই তাহলে যেটা দেখতে পাচ্ছি, এই যে সিনারিও, এই সিনারিওগুলোতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এই সিনারিওগুলোতে, তাহলে আপনার ইনভেস্টমেন্ট বাড়ার যে প্রবাবিলিটি সেটা অনেক বেশি থাকবে, রাইট, এবং ইনভেস্টমেন্ট করার মতো খুব ভালো সময়। আর এই যে পার্টটা যে সময় এখানে রয়েছে, এই সময় হচ্ছে ভালোও না খারাপও না, রাইট। এটা হচ্ছে ফেয়ারলি ভ্যালুড। তার মানে নিফটির রেসপেক্টে আমি এই মুহূর্তে আন্ডার ভ্যালুয়েশনে নেই, ওকে। এই মুহূর্তে আমরা ফেয়ারলি ভ্যালুয়েশনের মধ্যে রয়েছি এবং ভ্যালুয়েশনের দিক থেকে দেখতে গেলে মিনের যে পি তার থেকে আমি একটু নিচেতেই রয়েছি। এখান থেকে কি পি ঘুরতে পারে না? নিশ্চয়ই পারে, রাইট। এটা কি ওভার ভ্যালুড কন্ডিশন? এটা একদম ওভার ভ্যালুড কন্ডিশন নয়, কারণ ওভার ভ্যালুড কন্ডিশনে প্রাইসকে 1SD-র উপরে আসতে হয়, সরি পিকে 1SD-র উপরে আসতে হয়। তো এইগুলো কিন্তু ওভার ভ্যালুয়েশনের সিনারিও নয়। আমরা যদি দেখি ভ্যালুয়েশন ওয়াইজ, কোভিড যখন হয় তার আগে যে পার্টটা, সেই সময় ওভার ভ্যালুড পজিশনে গিয়েছিল, রাইট। দীর্ঘদিন মার্কেট হোল্ড করেছে, কোভিড আসার পরে এটা আন্ডার ভ্যালুয়েশনে এসছে, তারপরে আবার এখান থেকে বেড়েছে, রাইট। এই সিনারিওটা দেখেছি। এখন যদি আমি মার্কেটের প্রাইস টু আর্নিংয়ের রেসপেক্টে কথা বলি, তাহলে এই মুহূর্তে কিন্তু আমি ফেয়ারলি ভ্যালুড কন্ডিশনে রয়েছি। তার মানে আরও কি কারেকশন হওয়া পসিবল? দ্য কোয়েশ্চেন ইজ, আনসার ইজ ইয়েস, রাইট। কারণ আন্ডার ভ্যালুয়েশনে আসতেই পারে। আন্ডার ভ্যালুয়েশনে এলে সেই সময় আমাদের অ্যাকশন কি হওয়া উচিত? সেই সময় আমাদের অ্যাকশন হওয়া উচিত, আই উইল পুট অল দ্য বেটস ইনটু দিস সিচুয়েশন। অর্থাৎ আমার কাছে যা টাকা পয়সা আছে সেইটা দিয়ে আমি ভ্যালুয়েশন ম্যাট্রিক্স দেখে বিভিন্ন রকম শেয়ারকে তুলতে পারি। বাট এই সিচুয়েশন থেকে মার্কেট যদি ঘোরে, এই ফিয়ারটা যদি আপনার থেকে থাকে, এখানে পার্শিয়াল ইনভেস্টমেন্ট করা যেতে পারে, রাইট। কারণ আমি এই মুহূর্তে মিনের নিচে রয়েছি, তো এখান থেকে যদি, যেহেতু এখান থেকে বহুবার এরকম
ফেয়ার ভ্যালুড রিজিয়নের মিনের নিচে থেকে মার্কেট ওপরের দিকে গিয়েছে। তো এইগুলো 6 মাস 1 বছর এই রকমের ছোট ছোট ট্রেডিং অপরচুনিটি দেয়, এবং সেক্ষেত্রে আপনি দেখবেন এই জায়গাগুলো থেকে আপনি পয়সা যদি বানাতে চান 6 মাস 1 বছর 1.5 বছর এরকম সময়ের মধ্যে পয়সা বানানো সম্ভব। তার মানে আমি যেটা বলতে চাইলাম, প্রবাবিলিটি অফ ফল অর্থাৎ এর নিচে পতন হওয়ার কি চান্স আছে, আরও আছে পির রেসপেক্টে। এখান থেকে রিভার্স করার কি চান্স আছে, কারণ এই মুহূর্তে আমি এটা আন্ডার যে মিডিয়ান লাইন তার নিচে পাচ্ছি, তার মানে ভ্যালুয়েশন আমার ফেয়ারলি আছে। সো আমি কিছু শেয়ার, যে শেয়ারগুলো মধ্যে আন্ডার ভ্যালুয়েশন দেখতে পাচ্ছি, এটা যাচ্ছে নিফটির ক্ষেত্রে। এরকমভাবে আমরা সিমিলারলি বিচার করতে পারি বিভিন্ন রকম শেয়ারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আন্ডার ভ্যালুড স্টক বা ভ্যালুয়েশন দেখে যে সমস্ত স্টকগুলোকে আপনি নিতে চাইছেন সেগুলো কিছু করে নিতে পারেন, পার্শিয়াল ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু লামসাম বড় অল বেট আমি ইন করব কিনা সেই রকম সিনারিও এটা নয়। সেরকম সিনারিওতে খুব রেয়ারলি আসে, আমরা দেখতে পাচ্ছি এখানে একবার এসছে, এখানে একবার এসছে, এরকম সিচুয়েশনে এসছে। 2005 2007 আগের যে সিনারিওটা এই সিচুয়েশনগুলোতে ছিল, পরবর্তীকালেও আসে, মাঝের মধ্যে এরকম সিচুয়েশনে বেশ বড় রকমের একটা ড্রপ। তো যখনই আমরা এই মিন লাইন থেকে ড্রপ দেখি সেইগুলো কিন্তু একটা লিকুইডেটিভ অপরচুনিটিও তৈরি করে। তো সেই সেন্সে এখানে অপরচুনিটি আছে, নিচের দিকে পড়ার পসিবিলিটিও আছে, উপরে যাওয়ারও পসিবিলিটি আছে। তার মানে এখানে লামসাম ইনভেস্টমেন্ট না করে পার্শিয়াল ইনভেস্টমেন্ট করা উচিত, এবং পরবর্তীকালে আরও ডাউনফল হলে আপনি আরও পার্শিয়াল ইনভেস্টমেন্ট করতে পারেন, রাইট? এটা যাচ্ছে নিফটি পার্সপেক্টিভ থেকে বা মার্কেটের যে ব্যারোমিটার বলা হয় তার রেসপেক্টে টোটাল অ্যানালিসিস। ওকে, এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টককে আপনি কি করে বুঝবেন যে সেটা ভ্যালুয়েশনের আন্ডার ভ্যালুয়েশনে আছে না ওভার ভ্যালুয়েশনে আছে, তার জন্য আমি অলরেডি প্রত্যেক শনিবারে একটা করে ভ্যালুয়েশনের কোর্স এবং সেই অনুযায়ী ফ্রি একটা ভ্যালুয়েশন কোর্স অলরেডি রান করছি। আপনি সেই ভিডিওগুলো দেখতে থাকুন, দেখলে আপনার কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে। তো আগামীকাল স্যাটারডে, আগামীকাল আমি ভ্যালুয়েশনের নেক্সট যে প্যারামিটারটা রয়েছে সেটা নিয়ে ডিসকাশন করব। তো সেই ভিডিওটা আপনি ভালো করে দেখবেন, এবং এর আগের 2 সপ্তাহের ভ্যালুয়েশনের যে ভিডিওগুলো বানিয়েছি সে দুটোও দেখবেন। তো এইভাবে প্রত্যেক সপ্তাহে ধীরে ধীরে নিজের নলেজটাকে বাড়াতে থাকুন। বাড়াতে থাকলে এই সিনারিওগুলোকে যখন আপনি অ্যাকুমুলেট করবেন, সিনারিওটা আপনার নিজের কাছেই পুরোপুরিভাবে স্পষ্ট হয়ে যাবে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।